আসাদ কি সিরিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল? ইসরায়েলের কি লাভ হলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে মরণ খেলা খেলছে তা অনেকেই বুঝলেও নানা সমীকরণের প্যাচে ও স্বার্থে বুঝে না বুঝে ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে সবাই। একসময় আইএসআইএস নিয়ে মুসলমানদের মধ্যেও বেশ আগ্রহ ও উষ্ণতা চোখে পড়েছে। গোষ্ঠীটির পক্ষে মুসলমানেরা নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল। কিন্তু যখন ভেতরের রহস্য ও উদ্দেশ্য প্রকাশ পেল, তখন সবাই যেন সম্বিত ফিরে পেল। তারা বুঝল, কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো কৌশল খেলে পশ্চিমারা প্রকৃত পক্ষে মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায়। বিশ্বব্যাপী বিপথগামী মুসলিমদের নিয়ে গঠিত আইএসআইএসকে অর্থ, সরঞ্জাম, অস্ত্র ও উপঢৌকন দিয়ে হাত করে নিল ওই আমেরিকা ও ইসরায়েল সহ তাদের দোসররা। প্রকৃত মুসলমানদের ধোঁকা দিয়ে একের পর এক বিপদে ফেলতে থাকলো ওই সকল বিপথগামী নামমাত্র মুসলিমদের গোষ্ঠী আইএসআইএস সহ আরও অন্যান্য সন্ত্রাসী সংগঠন দিয়ে। একই অবস্থা করেছে সিরিয়ায়। বিদ্রোহীরাও মুসলিম, এরাই বিজয় আনল, আসাদকে পালিয়ে যেতে বাধ্য করল। আসাদকে ডাকা হলো স্বৈর শাসক হিসেবে। দেশের অভ্যন্তরে নানা সংগ্রাম, অস্থিরতা, বিক্ষোভ, দাঙ্গা উস্কে দিয়ে বছরের পর বছর ধরে দেশটাকে এক নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হলো। ২৪ বছর ধরে শাসন করেছে বলেই কি আসাদ সরকার স্বৈরাচারী? সিরিয়া ভূখণ্ডটির জন্য আসাদ সরকার কি হুমকি ছিল, নাকি এখনই হুমকির মুখে পড়ল? এই খেলায় ইসরায়েল কি জিতে গেল না? গোলান মালভূমির পর এবার ট্যাঙ্ক নিয়ে সীমানা পেরিয়ে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে, যা ৫০ বছরও সম্ভব হয়নি। আসাদের পতনের পর এখন বিশ্ব মিডিয়ায় খবর প্রচার করা হচ্ছে এভাবে: সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হল। দীর্ঘ লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় এলো সুন্নিদের। এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হজরত তাহরির আল শাম এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। তিনি খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বংশধর বলে জানা গেছে। ৮ ডিসেম্বর রোববার এইচটিএস এক বিবৃতিতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জালিম শাসক বাশার আল আসাদ দেশ থেকে পালিয়েছেন, সিরিয়া এখন মুক্ত। তাদের ভাষায় এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো আর সূচনা হলো একটি নতুন যুগের। বাশার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা ২ যুগের সরকারের পতনের পরিপ্রেক্ষিতে এইচটিএস এর প্রধান জোলানিকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন। এই বছরই ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে। ২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। ৫ বছর আটক থাকেন। গণতন্ত্রের দাবিতে ২০১১ সালে সিরিয়ায় শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন। এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকের কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের অর্থাৎ আইএসের প্রধান। এই সশস্ত্র গোষ্ঠী পরে আইএসআইএস নাম ধারণ করে। ২০১৩ সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন। সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। একটা পর্যায়ে আইএসআইএল আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে। তখনই আইএসআইএল এর জন্ম হয়। জোলানি এ পরিবর্তন প্রত্যাখ্যান করেন। তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।
এই অবস্থায় 2014 সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকার দেন জোলানি। এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনের যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে। তবে কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে। তিনি আল কায়েদার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন। এমন কিছুর পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতরে নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জোলানি। জোলানির এ পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা। তারা মনে করেন এর মধ্য দিয়ে জোলানির গোষ্ঠীটি বহুজাতিক বা আন্তদেশীয় গোষ্ঠীর বদলে একটি জাতীয় গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়। 2016 সালে জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। সিরিয়ার এ অঞ্চল তখনও বিদ্রোহীদের দখলে। এই বছরই জোলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দেন। পাশাপাশি আল নুসরা বিলুপ্ত করেন, গঠন করেন নতুন সংগঠন জাভাত ফাতেহ আল শাম। 2017 সালের শুরুর দিকে আলেপ্পো থেকে হাজার হাজার যোদ্ধা ইদলিবে পালিয়ে আসেন। এ সময় বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতেহ আল শাম নিয়ে এইচটিএস গঠন করেন জোলানি। এইচটিএস-এর ঘোষিত লক্ষ্যই ছিল তাদের ভাষায় বাশার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। এইচটিএস আজ এই লক্ষ্য অর্জনের ঘোষণা দিল। এইচটিএস-এর অন্য লক্ষ্যের মধ্যে আছে সিরিয়ায় ইরানের সব সশস্ত্র গোষ্ঠীকে বিতাড়িত করা, নিজেদের দেওয়া ইসলামী আইনের ব্যাখ্যা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। পর্যবেক্ষকদের মতে বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের ভাষায় সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে এইচটিএস ও এর প্রধান জোলানি। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযান সফল ও আসাদ সরকারের পতন হতেই রবিবার 8 ডিসেম্বর বিস্ফোরক মন্তব্য করেছেন ট্রাম্প। স্পষ্ট জানালেন রাশিয়ার সমর্থন হারানোর পরেই আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। এই নিয়ে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আসাদের পতন হয়েছে। ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়া আসাদকে রক্ষা করতে কোনো আগ্রহ দেখায়নি। সিরিয়ায় যখন বিদ্রোহীদের অভিযান তুঙ্গে, তখন গত শুক্রবারও আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমে লেখেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, দেশটি আমাদের বন্ধু নয়। সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমেরিকার কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়। যারা লড়ছে তাদের লড়তে দিন, এর মধ্যে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। এই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। সম্প্রতি অধিকার বোধকে কেন্দ্র করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে হায়াত তাহরির আল শাম এইচটিএস নামের সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহীরা। সিরিয়ার একটার পর একটা স্থান দখল নিতে থাকে তারা। অবশেষে অবস্থা বেগতিক দেখে সিরিয়া ছেড়ে পালায় দেশটির প্রেসিডেন্ট বাশার। বাধ্য হয়ে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন দেশটির প্রধানমন্ত্রীও। সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটানো হায়াত তাহরির আল শাম এইচটিএস-এর একাধিক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সরাসরি যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে তেল আবিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা রোববার 8 ডিসেম্বর এই কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন ইসরায়েলের লক্ষ্য হচ্ছে সশস্ত্র দলগুলো যাতে সিরিয়া ও অধিকৃত অঞ্চলের সীমান্তের দিকে অগ্রসর হতে না পারে তা নিশ্চিত করা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তাদের সেনাবাহিনী সিরিয়া সীমান্তে প্যারাট্রুপার ও কমান্ডোদের সঙ্গে ব্রিগেড 98 মোতায়েন করেছে। এর আগের খবরে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো অধিকৃত গোলান মালভূমি সীমান্তের বেড়া অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে। তারা আরও জানায়, ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলের কুনেইত্রা অঞ্চলে ব্যাপকভাবে প্রবেশ করেছে। সিরিয়ায় এইচটিএস নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো আরব দেশটির রাজধানী দামেস্ক দখল করার পর বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে বিদ্রোহীরা মধ্যপ্রাচ্য অঞ্চলের কেন্দ্রস্থলে রাশিয়া ও ইরানের প্রভাবকেও বড় ধাক্কা দিল। এই দুই দেশ আসাদের প্রধান মিত্র, যারা সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে সমর্থন করে আসছিল। বিদ্রোহীরা বলছেন, আমরা সিরিয়ার জনগণের সাথে আমাদের বন্দীদের মুক্তি এবং তাদের শিকল মুক্ত করার এবং কারাগারে অবিচারের যুগের সমাপ্তি ঘোষণার সংবাদ উদযাপন করছি। তারা সিরিয়ায় পূর্ণ নির্বাহী ক্ষমতা সম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন গভর্নিং বডির কাছে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বেইজিং সিরিয়ার পরিস্থিতির উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়ার স্থিতিশীলতা ফিরে আসবে। চীন সরকার নিরাপদে ও সুশৃঙ্খলভাবে সিরিয়া ছাড়তে ইচ্ছুক চীনা নাগরিকদের সক্রিয়ভাবে সহায়তা করেছে এবং তাদের সাথে যোগাযোগ বজায় রাখছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা সিরিয়ায় চীনা প্রতিষ্ঠান ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব ব্যবস্থা গ্রহণের জন্য সিরিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।
বর্তমানে সিরিয়ায় চীনা দূতাবাস রয়েছে এবং আমরা প্রয়োজনে চীনা নাগরিকদের সম্পূর্ণ সহায়তা প্রদান অব্যাহত রাখব। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার সরকারের পতন ঘটেছে এবং দেশের নিয়ন্ত্রণ হাতবদল হচ্ছে। এটা রাতারাতি ঘটেনি। 2011 সালে গণতন্ত্রের ওপর আল আসাদের দমন পীড়নের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত 13 বছর ধরে দেশটি অস্থির অবস্থায় রয়েছে। সন্ত্রাসী সংগঠনগুলোকে এই পরিস্থিতির সুযোগ নিতে দেয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। বলেন, বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সিরিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য কাজ করব। তিনি বলেন, নতুন সিরিয়া যেন প্রতিবেশীদের জন্য হুমকি না হয়ে হুমকি দূর করে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগানোর জন্য অরাষ্ট্রীয় শক্তিগুলোকে সুযোগ দেওয়া উচিত নয়। বাহরাইনের রাজধানীতে মানামা ডায়ালগ নিরাপত্তা ফোরামে গারগাশ বলেন, সিরিয়ার ঘটনাবলী রাজনৈতিক ব্যর্থতা এবং সংঘাত ও বিশৃঙ্খলার ধ্বংসাত্মক প্রকৃতিরও স্পষ্ট ইঙ্গিত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।